আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাস মমি। প্রধান উপদেষ্টা জামায়াতের আমিরকে ফোন দিয়ে সরকারের নিরপেক্ষতার বিষয়ে আশ্বস্ত করায় আজ ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে যোগ দিয়েছে দলটি। ফরেন সার্ভিস একাডেমিতে জামায়াতের আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির একথা জানান। সংলাপে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের বিষয়ে একমত জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বেশ কয়েকটি দলগুলো বলছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়ার প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এখন আগের নিয়মে এসব নিয়োগ হলে ফ্যাসিবাদের সাথে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের কোনো পার্থক্য থাকবে না বলে মনে করেন জামায়াত, এনসিপি। তবে এনসিসি গঠনের বিরোধিতাও করছে কয়েকটি দল। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিসি প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি। এর মধ্যে আমাদের সাথে ইন্টারিম গভর্নমেন্টের অনেক ঊর্ধ্বতন ব্যক্তিরা যোগাযোগ করেছেন এবং কাল দুপুরে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় আমিরের সাথে ফোনে কথা বলেছেন এবং কথা বলে আমরা আমাদের কথা বলেছি, উনি কিছুটা রিয়েলাইজ করেছেন এবং উনি এটা আশ্বস্ত করেছেন যে ওনার সরকার নিরপেক্ষ সরকার, ওনারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ইনক্লাইন না। আগামীতে এসব ব্যাপারে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছ ভূমিকা পালন করবেন এবং সে ব্যাপারে আরো অনেক যত্নবান হবেন। এই পরিপ্রেক্ষিতেই ওনার সাথে কথা বলা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন হলে গুরুত্ব কমে যাওয়ার ভয়ে একটি দলের ফেব্রুয়ারিতে ভোটের সময় পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরায় দলের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠককে নারাজ হয়ে একটি দল মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেননি। অন্যদিকে কাজের গতি বাড়িয়ে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর উত্তরায় দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, জনগণের শান্তির কথা চিন্তা করে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে নির্বাচনের যে সময় নির্ধারণ করা হয়েছে তা কারো কারো পছন্দ হয়নি। কারণ তারা জানে নির্বাচন যতদিন না হবে ততদিনই তাদের গুরুত্ব থাকবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, মানুষ নতুন বাংলাদেশ চায়, পরিবর্তন চায়, তাই আওয়ামী লীগের পথ যেন কেউ অনুসরণ না করে। তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেব পিছিয়ে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন জানিতে হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। অন্যদিকে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে তত দ্রুত গণতন্ত্রের উত্তরণ হবে। যে রাজনৈতিক দলগুলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সরকার পরিচালিত হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি সরকারের প্রধান, তিনি একজন সম্মানিত মানুষ, তিনি জনগণের জন্য অনেক দিন থেকে কথা বলেন। তার কাছ থেকে এদেশের জনগণ সবকিছু ভালো আশা করে। যদি কেউ মনে করে বর্তমান সরকার নিরপেক্ষতা হারিয়েছে, সেটা আলাপ আলোচনা করে সমাধান করারও আহ্বান জানান রিজভী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাহিনীর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে তিনি বলেন, গত ৫ আগস্ট এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জাম ক্ষয়ক্ষতি হলেও তা দ্রুততম সময়ের মধ্যেই কার্যক্ষম করা হয়েছে। এসএসএফকে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালনের নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। আন্তর্জাতিক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের সাথে যোগ দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালালে এর পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাশিয়ার অভিযোগ, ইসরায়েল বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। গেল 5 দিন ধরে ইসরায়েল ও ইরানের আকাশে চলছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা আর প্রতিরোধের চেষ্টা। ইরানের কিছু মিসাইল ইসরায়েলি বাহিনী রুখে দিলেও বেশিরভাগই তেল আবিবের শক্ত আকাশ প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানছে লক্ষ্যবস্তুতে। পাল্টাপাল্টি আক্রমণে ক্ষতিগ্রস্ত দুদেশই। দখলদার ইসরায়েলের হামলায় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের হারিয়ে অনেকটা দিশেহারা ইরান। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইসরায়েলের তেল আবিব, হাইফা সহ বিভিন্ন শহর। চিরবৈরী দুদেশের যুদ্ধ পরিস্থিতির মধ্যে তুষের আগুন জ্বালিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে থামাতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ছক এঁকেছেন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। খামেনি এখন তাদের নজরদারির মধ্যে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি, তবে এখনই তাকে হত্যা করব না। ইরানের পারমাণবিক প্রকল্প বন্ধে ইসরায়েলের সাথে সামরিক অভিযানে যোগ দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুরুতেই তাদের আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তু ইরানের ফোদ্দ পরমাণু কেন্দ্র। তবে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ শুরুর হুমকিতে ভীত নন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বরং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের প্রতি আর কোনো দয়া দেখাবো না। এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে কয়েকটি সরাসরি জেরুজালেম ও তেল আবিবে আঘাত হানে। ইসরায়েলে গোয়েন্দা সংস্থার অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। দেশটির দাবি, এই হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা শনাক্ত করা যায় না। আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যেগুলো শনাক্ত করা সম্ভব নয়। তেল আবিব এবং জাফা শহরের বাসিন্দারা এলাকা ছেড়ে যান। যুদ্ধাপরাধী নেতানিয়াহুর ফাঁদে আপনারা পা দিয়েন না। অন্যদিকে তেহরানে পাল্টা হামলা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানের ভেতরে অন্তত 12টি সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালানোর দাবি আইডিএফের। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা মোকাবেলায় আগে থেকেই চিহ্নিত ছিল। আমরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। ইরানের হামলার মুখে গত 3 দিনে অন্তত 30টি মার্কিন সামরিক বিমান বিভিন্ন ঘাঁটি থেকে ইউরোপে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। খেলার খবর। গল টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার খেলা। এর আগে 3 উইকেটে 292 রান নিয়ে খেলতে নামে টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 136 এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম 105 রান নিয়ে ব্যাট করতে নামেন। দলের 309 রানে নাজমুল হোসেন শান্তকে বিদায় করে ব্রেক থ্রু এনে দেন আসিতা ফার্নান্দো। নাজমুল বিদায় নেন ব্যক্তিগত 148 রানে। এরপর লিটন দাসকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মুশফিকুর রহিম। 284 বলে 9 বাউন্ডারিতে 150 রান করেন মুশফিক। লিটন দাসও পেয়ে যান 18তম টেস্টের 50 দেখা। লিটন মুশফিক জুটিতে 400 রানের গন্ডি
পার হয়ে যায় টাইগাররা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল 4 উইকেটে 423 রান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।